নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত ৪ জেলার ৩০০ বনবাসী, সরকারের প্রতি কৃতজ্ঞতা। আমি ঠাঁই পাইছি ঘরের ভিতরে, আলহামদুলিল্লাহ। আমার ঘরটা ভাঙ্গ ছিল, এখন বর্তমান বাংলাদেশ উপদেষ্টা আমার একটা ঘর বানিয়ে দিয়েছে। যে কোনো দুর্যোগে পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টার। বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত। একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। কুষ্টিয়ায় দেখা মিলল বিরল জলজ টর্নেডোর। পদ্মায় ঘূর্ণায়মান জলস্তম্ভ দেখে জনমনে আতঙ্ক। দেখলাম যে এরকম পদ্মা নদী থেকে পানি আকাশবাণী উঠে চলে যাচ্ছে, পানি আকাশবাণী উঠছে, এটা জীবনের প্রথম দেখলাম। ব্রাহ্মণবাড়িয়া রুটে ট্রেন যাত্রীদের কাছ থেকে অভিনব কায়দায় মোবাইল আর নগদ টাকা ছিনতাই, আতঙ্কে দূরপাল্লার যাত্রীরা। টেকসই সংস্কারের অভাবে বেহাল নওগাঁ গ্রামীণ সড়ক, জোড়াতালি দিয়ে চলছে বছরের পর বছর খানাখন্দ আর ধুলাবালিতে চরম দুর্ভোগে চলাচলকারীরা। ফু দেয়া তেল পানিতে সারছে স্ট্রোক, হার্ট কিংবা সব ধরনের রোগ। কবিরাজি গুজবে শেরপুরের বাড়িতে ভিড়, খেলার ছলে কাজটি করছে ৪ বছরের শিশু। এই নিয়তে আসলে বাস ভালো হয়ে যায়। হাজার হাজার মানুষ 10-15 দিন ধরে পুরো আটকে দিয়েছে, তাও মানতেছে না। উগান্ডা হলে মানুষের বিয়া হয়। বাবুই পাখির প্রজনন মৌসুমে বাসা তৈরিতে ব্যস্ততা, বিরক্তি ঠেকাতে তাল ও খেজুর গাছ রোপণের পরামর্শ পরিবেশবাদীদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৪ জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্প নির্মিত ৩০০ ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে হয় এই আনুষ্ঠানিকতা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ৪ জেলার উপকারভোগীরা। এ সময়ে যে কোনো দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। গেল বছর আগস্ট সেপ্টেম্বর মাসে প্রবল বন্যায় ভাসে দেশ। বিপর্যস্ত হয় ৪টি জেলা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ফেনী। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত হয় ঘর, যা বিতরণে তেজগাঁওর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে ছিল আনুষ্ঠানিকতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গৃহ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিল ৪ জেলা। পরে অন্তর্বর্তী সরকার প্রধানের তরফ থেকে উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসকরা। অনুভূতি ব্যক্ত করেন সহায়তা পাওয়া ব্যক্তিরা। যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যরা উপকার হয়েছে। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ আবাসন প্রকল্পের ব্যাপারে কথা বলেন সেনাপ্রধান। টোটাল ৩০০টা বাড়ির ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। 2টা জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব শীঘ্র। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই হয় ভয়াবহ বন্যা। এই দুর্যোগ স্বাভাবিক নয় বলেও ইঙ্গিত করেন তিনি। স্বাভাবিক বন্যা ছিল না, অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। শত প্রতিকূলতার মাঝেও এসব ঘর নির্মাণে গুণগত মান ঠিক রাখায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়, এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ভবিষ্যতে যে কোনো দুর্যোগে ভরসার জায়গা হিসেবে দেশের মানুষ সেনাবাহিনীকে কাছে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিশেষ আবাসন প্রকল্পের ঘর পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তরা। ফেনীর ফাজিলপুর ইউনিয়নের শহীদুলের বাড়িতে ঘর হস্তান্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১০টি ঘরের চাবি হস্তান্তর করা হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। এ সময় সেনাবাহিনী কমান্ডারের ১০১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ফেনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মোনায়েম, জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। আর্মি যেভাবে খাটুনি করছে দিনের পর দিন, এদের জন্য আমার ঘরটা হয়েছে। আমি ঠাঁই পাইছি ঘরের ভিতরে, আলহামদুলিল্লাহ। আজকে আমি চাবি পেয়েছি, ইনশাল্লাহ ঘরে থাকতে পারবো আজকে থেকে। আমার ঘরটা ভাঙ্গ ছিল। কুমিল্লার ১৪ গ্রামের কুমাল্লা গ্রামের আলম মিয়ার বাড়িতে ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৭০টি ঘরের চাবি হস্তান্তর করা হয় অনুষ্ঠানে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসক আমিরুল কায়সার উপস্থিত ছিলেন। মাথা গোঁজার নতুন ঠাঁই পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় বন্যায় ক্ষতিগ্রস্তরা। বাংলাদেশের মানুষ সবসময় ভালোর জন্য লড়াই সংগ্রাম করে। এদেশের কৃষক, শ্রমিক, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ দেশের জন্য অবদান রাখছে, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশন মাদার থেরেসা স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে হানাহানি এবং বিভেদ আছে, কিন্তু তাতে আশা হারানো যাবে না। 18 কোটি মানুষ দেশের জন্য কাজ করবে, এটাই সকলের শপথ। সমস্যা থাকলেও তা দূর করে সামনে এগিয়ে যেতে হবে। পরে স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি করে শোনান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চতুর্দিকে অনেক হানাহানি আছে, বিভেদ আছে, আমাদের দেশেও আছে, সব মিলিয়ে তারপরেও কিন্তু আমরা কখনো আশা হারাই না। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্যে, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। গাজীপুরের 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, কামরুল ইসলাম, সাধনচন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক ওমর হায়দার শুনানি শেষে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত জানান, জুলাই অভ্যুত্থানের সময়ে গাছি এলাকায় 6 জন নিহত হয়, আর সেই ঘটনায় 3টি হত্যা মামলা হয়। এর আগে 22 এপ্রিল আসামিদের আদালতে তোলার সময় বিশৃঙ্খলা দেখা দেয়। কুষ্টিয়ায় দেখা মিলল বিরল জলজ টর্নেডোর। গতকাল পদ্মা নদীতে ঘূর্ণায়মান জলস্তম্ভ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। অনেকেই বলছেন বিষয়টি অলৌকিক, তবে বিশেষজ্ঞরা বলছেন জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে এমন ঘটনা ঘটে। এর নাম জলজ টর্নেডো বা জলস্তম্ভ, বিজ্ঞানের ভাষায় ওয়াটার স্পাউট, তবে গ্রামাঞ্চলে মেঘসুর নামেই পরিচিত। বিরল এমন দৃশ্যই দেখা মিলল কুষ্টিয়ায়। উৎপত্তিস্থল দৌলতপুরের কোলদিয়া এলাকার একটি ইটভাটা সংলগ্ন পদ্মা নদীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর ঘূর্ণায়মান জলস্তম্ভ পদ্মা নদী ধরে এগুতে থাকে ভেড়ামারার দিকে। দেখে মনে হবে নদী থেকে পানি উঠে যাচ্ছে আকাশে। পদ্মা নদীতে আমরা দেখেছি যে নদীর ভিতর থেকে পানি উপর মুখে উঠে যাচ্ছে। এই প্রথম আমরা দেখলাম যে এরকম পদ্মা নদী থেকে পানি আকাশবাগে উঠে চলে যাচ্ছে। এটি মূলত জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডো। স্থায়ী হয় 15 থেকে 20 মিনিট। ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। কেউ বলছেন অলৌকিক ঘটনা এটি। পানি আকাশ বেগে উঠছে, এটা জীবনের প্রথম দেখলাম, একমাত্র আল্লাহর নিয়ামত। কেউ কেউ বলছে যে এটা নাকি টর্নেডো, যাক আমাদের এই সম্পর্কে ধারণা নাই। এরকম আশ্চর্যজনক ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে এমন ঘটনা ঘটে। তখন প্রবল বেগে ঘূর্ণায়মান বায়ু টানতে থাকে জল। টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় তা ওপরে উঠতে থাকে। যখন একটা জায়গাতে সূর্যের তাপ প্রখরভাবে পড়ে, তখন সেই জায়গাতে লো প্রেশারের সৃষ্টি হয়, অর্থাৎ বায়ুটা সম্প্রসারিত হয়, এবং সম্প্রসারিত হলে যেহেতু হালকা হয়ে যায় সেটা উপর দিকে যায়।
অনাবৃষ্টি ও তাপদাহে বাড়ছে ভূপৃষ্ঠের উষ্ণতা। এতে জল ও স্থলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাইক্লোন আর এই টর্নেডোর মধ্যে পার্থক্যটা এই জায়গাতে যে এটা হ্যাপাজেটলি একদম ঘুরতে থাকে, আর সাইক্লোনটা তো মোটামুটি একদিক থেকে আসে, যে কারণে মানুষ এটা থেকে পরিত্রাণের উপায়টা কম্পারেটিভলি সহজ, কিন্তু অল্প সময়ের মধ্যে এই ধরনের ম্যাসাকার হয়ে যায়। এর আগে 2022 সালে মৌলভীবাজারের হাকালুকি হাওরে দেখা গিয়েছিল জলজ টর্নেডোর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় চতুর্থ দিন আজও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সকালে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হোসেনের আদালতে সাক্ষ্য নেওয়া হয়। সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম জানান, আসিয়াকে চিকিৎসা দেয়া মাগুরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার নাকিবা সুলতানা, ডাক্তার সুভাষচন্দ্র হালদার এবং ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তার ইশরাত জাহান সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত বাদীসহ 20 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে কঠোর নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। গত 6 মার্চ সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। 2 জেলায় ভিন্ন মামলায় 3 জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এর মধ্যে বগুড়াতে সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে 2 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আবু হানিফ এই রায় প্রদান করেন। পাশাপাশি মামলার আরেক আসামিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আইনজীবীরা জানান, 2020 সালের 21 মার্চ বড় কুমিরা এলাকায় আজগর আলী পিয়ালকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় রাশেদ, হান্নান এবং মুন্না নামের 3 জনকে গ্রেফতার করে পুলিশ। 5 বছর ধরে চলা এই মামলার সাক্ষী প্রমাণ শেষে আদালত রাশেদ এবং হান্নানের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। এদিকে মানিকগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার মামলায় 1 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ সাবিনা ইয়াসমিন এই আদেশ দেন। মামলায় উল্লেখ করা হয়, হরিরামপুরের বিল্লাল হোসেনের 10ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত বখাটে পারভেজ হোসেন সুমন। প্রতিবাদ করায় 2016 সালের 2 নভেম্বর বিল্লালকে কুপিয়ে হত্যা করে সুমন। এ ঘটনায় বিল্লালের ফাঁসি এবং তার সহযোগী আলিমকে যাবজ্জীবন রায় দেয় বিচারক। টার্গেট হচ্ছে চলন্ত ট্রেনের যাত্রীরা। ভিডিও করতে গেলেই মোবাইল ছিনতাই। আশুগঞ্জের মেঘনা রেল সেতু এবং আশেপাশের নির্জন স্থানে প্রায় ঘটছে এমন ঘটনা। উৎপেতে থাকা ছিনতাইকারীরা লুটে নিচ্ছে মোবাইল সহ নানা রকমের সামগ্রী। পাশাপাশি স্টেশনেও দৌরাত্ম্য। এতে আতঙ্কে থাকেন দূরপাল্লার যাত্রীরা। আশুগঞ্জে মেঘনা নদী, রেল সেতুতে ছুটে চলছে ট্রেন। বাইরে ভিডিও ধারণে ব্যস্ত যাত্রী, হঠাৎ মোবাইল ছিনতাই। মেঘনা নদীতে জোড়া রেল সেতু, নিচে নৌবন্দর, চারপাশে মনোরম পরিবেশ। তাই ট্রেন ভ্রমণের সময় অনেকেই ছবি তোলেন, করেন ভিডিও। তখনই ঘটে এমন সর্বনাশ। সেতুর বিভিন্ন জায়গায় আগে থেকে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। কেউ কেউ লুকিয়ে থাকে ঝোপঝাড়ে। টার্গেট ট্রেনের যাত্রী। এভাবে অভিনব কায়দায় প্রায় ঘটছে মোবাইল ছিনতাই। ব্রিজে এক কোনায় আড়ালে দাঁড়ায় থাকে ব্রিজে, এতে একটু মোবাইলটা যেহেতু সুন্দর একটা দর্শনীয় জায়গা, 3টা ব্রিজ একসাথে ভিডিও করতে চাই। এই ভিডিও করাটাতে থাপা দিই, মোবাইল থাপা দিই, বাকি যে লাঠি দিয়ে বাড়ি দিই। আমরা দেশব্যাপী একটা ট্রলের শিকার হই যে ছিনতাইকারীরা আশুগঞ্জ স্টেশনে যেহেতু হয়, সেহেতু আশুগঞ্জেরই। এটা আসলে মিথ্যা। এটা যারা ছিনতাইকারী তারা সবাই বহিরাগত। ট্রেন যখন আসে স্টেশনে প্রবেশ করে, তখন হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে অনেকগুলো বগি থাকে। এখানে উঠতে হলে মানুষকে হচ্ছে একটা উঁচা দূরত্ব অতিক্রম করে উঠতে হয়। তখন হচ্ছে তারা একটা জটলা পাকে এখান থেকে মোবাইলগুলো নিয়ে নেয়। শুধু চলন্ত ট্রেনে নয়, আশুগঞ্জ স্টেশনেও ঘটছে চুরি ছিনতাই। খোয়া যাচ্ছে মূল্যবান সামগ্রী। এতে আতঙ্কে যাত্রীরা। স্টেশনে যাত্রী সেবা বাড়ানোর দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নিরাপত্তা চৌকি ছিল ব্রিজের নিচে, যখন একটা রেল ব্রিজ যখন সিঙ্গেল ছিল, একটা ছিল, কিন্তু এখন 2টা ব্রিজ হওয়ার পরও ওই নিরাপত্তা চৌকিটা নাই। আমরা চাই অতি দ্রুত পুলিশ বক্সটা তৈরি করা হয়। আর পুলিশ বক্সটা থাকলে আমাদের জনসাধারণ যারা রেলওয়ের যাত্রীরা আছে তারা নিরাপদ। রেলওয়ে পুলিশ বলছে এরই মধ্যে কয়েকটি ঘটনা নজরে এসেছে। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আমাদের আশুগঞ্জ এতদূর আমাদের পুলিশ ফোর্স আসলে প্ল্যাটফর্মে দেওয়ার মতো ছিল না।
ওইটা আমরা নতুন একটা প্ল্যান করছি, আমরা নতুন করে এখানে একটু ফোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছি এখান থেকে পেট্রোলে, সপ্তাহে অন্তত 2-3 দিন যতটুকু পারি আমরা। আর অলরেডি যে 2 জন আসামি ধরা আছে ওই যে আশুগঞ্জ থানাতে। আশুগঞ্জ স্টেশনে 3টি আন্তনগর সহ 7 জোড়া মেইল ও একটি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এর বাইরেও চলাচল আরও ট্রেনের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাজশাহীর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের অভিযান চালিয়ে এমপিও ভুক্তির আবেদনের 91টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছে দুদক। কলেজ শাখার উপপরিচালক টাকা ছাড়া ফাইল ছাড়ে না এমন অভিযোগে অভিযান চালানো হয় সেখানে। এ সময় এমপিও ভুক্তির জন্য 152টি আবেদন পড়ে থাকতে দেখা যায়। প্রথমে কার্যালয়ে পরিচালক আসাদুজ্জামানের কাছে এসব আবেদন দাখিল করা হয়। এর মধ্যে শর্ত পূরণ না হওয়া 47টি ফাইল বাতিল করা হয়। বাকি ফাইল সহকারী পরিচালক আলমাসউদ্দিন এবং পরে উপপরিচালক আলমগীর কবিরের কাছে পাঠানো হলে তিনি 92টি ফাইল আটকে রাখেন। অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না অভিযুক্ত আলমগীর। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এর আগে 11 মার্চ একই অফিসে অভিযান চালিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে 151টি ফাইল আটকে রাখার প্রমাণ পায় দুদক। জয়েন করার আগেই এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে ট্রান্সফার করা হয়েছে 5-6 জন, বোধহয় আমি নাম শুনি যে 4-5 জন, আরও আমি 4 জনকে নাম জানি করছে। অদৃশ্য শক্তির বলে উনি এখনও পদে বহাল আছেন। আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কিনা। আমরা 92টা এমপিওর পেন্ডিং পেয়েছি, যা ওনার কাছে এখনও পেন্ডিং আছে, উনি পরিচালক বরাবর ফরওয়ার্ডিং করেন নাই। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। তালা ঝুলছে ক্যাম্পাসগুলোর প্রধান ফটকে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল। পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ 6 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের রূপরেখা না দেয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, আগে দাবি দেওয়া পূরণে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ থেকে ক্লাসে ফিরেছেন ছাত্রছাত্রীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমানের মর্যাদা প্রদান সহ 3 দফা দাবিতে রাজশাহীতে সড়কে অবস্থান এবং বিক্ষোভ করেছেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে মহানগরীর রেলগেট 8 রাস্তার মোড় অবরোধ করেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। এ সময় বিক্ষোভকারীরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান মর্যাদা না দেয়া পর্যন্ত দেশের সকল নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। কোনো শিক্ষার্থী বা শিক্ষক এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় তারা। দুপুর 2টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। একাডেমিকে 3 বছর মানে ডিপ্লোমা করার পর আবার 6 মাসের ইন্টার্নশিপ করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্টারের পর করি, এটা 3 বছর। তারপরও আমরা এই 3 বছর শেষ করে 6 মাসের ইন্টার্নশিপ শেষ করে আবার আমাদের সমমানটা করা হয় এসএসসি সমমানের। নার্সিংয়ে আসার পর 3 বছর আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, ইংলিশ মিডিয়ামে পড়ছি, তার সাথে ডিউটি করছি, তার সাথে যদি আমাদের আবার ইন্টার্নশিপ 6 মাস করতে হয় তাহলে কেন আমাদের আবার 6 মাস, কেন আমাদের আবার হচ্ছে এসএসসি সমমান দিবে, কেন ডিগ্রি সমমান করবে না? বেহাল অবস্থায় নওগাঁর কয়েক হাজার গ্রামীণ সড়ক। পাকা রাস্তা থেকেই বিটুমিন ইট পাথর উঠে তৈরি হয়েছে খানাখন্দ। যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ধুলোবালি বিষিয়ে তুলেছে পরিবেশ। বেহাল দশায় পথের সিংহভাগই বিটুমিন আর ইট পাথরের প্রলেপ উঠে তৈরি হয়েছে খানাখন্দ। এ অবস্থা নওগাঁর নজিপুর থেকে বাবনাবাজ মোড় হয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার ও রাঙ্গামাটি সড়ক সহ উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ রাস্তার জোড়াতালি দিয়ে চলছে বছরের পর বছর। এতে ক্ষুব্ধ চলাচলকারীরা। খরার সময় ধুলা, প্রচণ্ড ধুলা, বর্ষার সময় এক গ্রা হাঁটু কাদো যে জল বেঁধে থাকে। রাস্তার কন্ডিশন তো হেভি, গ্যাপ ট্যাপ, গাড়ি নামে দিলে ব্যাটারির গাড়ি তো উঠতেই চায় না মনে করেন। গাড়ির পাতি ভাঙে, তারপরে আপনার সাইকেল পিন ভাঙে, বিয়ারিং টিয়ারিং এগুলো ভাঙবে। স্থানীয়রা বলছেন বরাদ্দের অভাবে পাকা হচ্ছে না সড়কগুলো। সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেও শুধু মিলছে আশ্বাস। ভ্যান থেকে পিছন দিকে উল্টে গিয়ে একজন মারা গেছে গ্রামেরই একজন। ওভারটেকিং এর সময় দেখা যাচ্ছে যে রাস্তার পাশ দিয়ে রাস্তা থেকে নেমে যাচ্ছে গর্ত। শুধু তারা মাপজোকি করে, কিন্তু আমরা এর
প্রতিফলন দেখতে পাই না। রাস্তা ভাঙা দুর্গতর জন্য বাচ্চারা সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে নওগাঁর 11টি উপজেলায় ৬,৫৮০ কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে পাকা হয়েছে ৩,২০০ কিলোমিটার। বরাদ্দ পেলে আগামী অর্থ বছরের সড়কগুলো সংস্কার এবং প্রশস্ত করার পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। এটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে আমি বললাম যে এখানে 2764টি রাস্তা আছে। প্রতি বছরে আমরা হয়তো বা কিছু রাস্তা উন্নয়ন করছি। এই রাস্তাগুলো যখন 3 বছর 4 বছর যাচ্ছে তখন নর্মাল প্রসেসে সেটা ভেঙে যাচ্ছে। তো ভেঙে গেলে অসুবিধা নেই, আমরা এটাকে আবার মেরামত করছি। মেরামত করে আমরা এটাকে আবার ব্যবহার উপযোগী করে রাখছি। খরা মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদা পানি, এমন দুর্ভোগ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। এই দুর্ভোগের চিত্র বদলে দিতে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। আধিপত্য বিস্তারের জেরে ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছে একই পরিবারের 6 জন। দুপুরে সদরের দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন নামের ব্যক্তিকে হত্যা করা হয়। পুলিশ জানায় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আলিমুদ্দিন এবং আহমদ আলীর সমর্থকের মধ্যে সম্প্রতি সংঘর্ষ হয়, আর এরই জেরে আলিমুদ্দিনের সমর্থক মোশাররফের বাড়িতে হামলা চালায়। আহমদ আলীর লোকজন কুপিয়ে জখম করে 7 জনকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করে। আলিমুদ্দিন এবং আহমদ আলী দুইজনই ফুরসন্দি ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে জড়িত। পটুয়াখালীতে কলেজ ছাত্রী লামিয়া সংঘবদ্ধ ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন হয়েছে। সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদ জসিমের কন্যা লামিয়া পিতার কবর জিয়ারত করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। যারা লামিয়াকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। স্ট্রোক কিংবা হার্টের রোগ, দাঁত থেকে বাতের ব্যথা, সব রোগেই সারাবে কেবল 4 বছরের শিশুর ফু দেয়া তেল বা পানি। কবিরাজির এমন গুজব ছড়িয়ে পাড়ায় শেরপুরের ওই শিশুর বাড়িতে মানুষের ভিড়, আর মানুষদের সামলাতে হিমশিম খাচ্ছে সেই পরিবারও। খেলার ছলে তেল এবং পানিতে ফু দিচ্ছে শিশুটিও। ফু দেয়া তেল বা পানিতেই সারবে সব রোগ, এমন বিশ্বাসে 4 বছর বয়সী এক শিশুর বাড়িতে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। শেরপুরের শ্রীবর্দী উপজেলার দর্জি ও কাপড় ব্যবসায়ী আব্দুল ওয়াহাব। গুজব ছড়িয়ে পড়ে তার 4 বছরের সন্তানের ফু দেয়া তেল ব্যবহার ও পানি পানে হচ্ছে রোগমুক্তি। মাস 2 আগে মায়ের পুরনো পায়ের ব্যথার জন্য বুনো পাতা কুড়িয়ে আনে শিশুটি। ব্যথা সেরে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মাঝে। তারাও জড়ো হন নানান সমস্যা নিয়ে। বিশ্বাস, সব রোগের মহৌষধ অবুঝ শিশুর ফু দেয়া তেল বা পানি। তেল পরা দেয়া, পানি পরা দেয়া দিলে যার যে রোগ এই নিয়তে আসলে বাস ভালো হয়ে যায়। হার্টের সমস্যা আছে, প্যারালাইসিসের আছে, আছে তেল পরা পানি করে শুনছি ভালো হয়, আল্লাহ মালিক জানে। ভালো হয়েছে, মানে একজনের ভাস্তি তেল পরে নিয়ে গেছিল, চাচি আমার একটু খারাপ লাগতেছে, ব্যথা কমছে। ছোট বাচ্চা তেল পরি দিলেও ভালো ভালো হয়েছে। বলে কদিন যাইতে পারলাম, আরাম হয়েছে। আমরা টাকা পয়সা তো চাই না, কিছুই না। বাচ্চারা চিকিৎসা দিতে মনে করেন হাজার হাজার মানুষ 10-15 ধরে মনে করেন এরা যে আটকে দিয়েছে, তাও মানতেছে না। উগান্ডা হলে মানুষ হ্যাঁ। স্বজনরা বলছেন সন্তানকে নিয়ে ব্যবসা করার মানসিকতা নেই। বাড়িতে সকাল বিকেল হাজারো মানুষের ভিড়ে তারাও বিপাকে। ছেলের মানসিক স্বাস্থ্যেই বড় দুশ্চিন্তা। এই দোকানদার নেই, জারফুক নেই, নেওয়ার পর থেকে এই কথাটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমরা টাকা পয়সা নেই না, আমার ছেলে, আমি টাকা পয়সা নেই না। আর এখন মানুষ কিসের জন্য আছে আমি বুঝতেছি না। হ্যাঁ, ভালো হইতেছে কিনা তারাই ভালো জানে। বাড়ি ঘর আমার এরকম অবস্থা হয়ে গেছে, আমি নিজেও থাকতে পারতেছি না। আমার ঘরের দরজা ভাঙিয়ে ফেলতেছে। অনেক মানুষ বলতেছে যে উপকার আসতেছে। আমাদের যে দূর দূরান্ত থেকে মহিলারা ভাবলাম একজন মানুষের যদি আম করে যে উপকার আম করে যে বাড়ির আচার ব্যবহার করা জিনিসগুলা এইগুলাও সাইডে দিয়ে রাখছে যে মানুষের উপকার হোক। ঘটনাস্থল সরেজমিনে চিকিৎসা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বয়স আসলে খুবই ছোট,
4 বছর বয়স। ইভেন সে খেলা করতেছিল ফোন নিয়ে আমার সামনে। ওই ব্যবসায়িক কোনো টেন্ডেন্সি নাই তার ফ্যামিলির মধ্যেও। ইভেন যে বাচ্চাটা শিশু কবিরাজ, তার বাবা আমাকে বলে যে সে নিজেও এটা চাচ্ছে না, কারণ তার বাচ্চা প্রতিদিন 600 থেকে 700 লোককে এরকম ঝাড়ফুঁক দিচ্ছে। এখন লোক আসলে বাইরের মানুষকে সেও হিমশিম খাচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই, তাই এসব থেকে দূরে থাকার পরামর্শ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ইলিশের অভয় আশ্রমগুলোতে মাছ আহরণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাটকা সংরক্ষণে পদ্মা, মেঘনা সহ ইলিশের অভয় আশ্রমগুলোতে মার্চের 1 তারিখ থেকে শুরু হয় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। আজ রাত 12টায় উঠে যাবে এই নিষেধাজ্ঞা কার্যকরে এই সময়টায় জেলেদের নিয়ে সভা, মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালায় প্রশাসন। এছাড়া নদীতে নিয়মিত অভিযান চালানো হয় বলেও জানায় মৎস্য বিভাগের কর্মকর্তারা। তালিকাভুক্ত জেলেদের দেয়া হয় খাদ্য সহায়তা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে এমন আশা জেলেদের। 2 মাস বাড়িতে ছিলাম, জাল বাইনে, এখন অভিযান শেষ, এরপর গাঙ্গে যাবো অভিযানের পরে। 2 মাস অভিযান গেছে, আমার সংসারে খুব অভাব ছিল, আমরা চলতে ফিরতে অনেক কষ্ট পাইছি। সরকারি অভিযান আছিল, আমরা বন্ধ নদীতে যাই নাই, এখন জাল ঠিক করে যাচ্ছি, নদীতে মাছ ধরতে যাব অভিযান শেষ হইলে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রকৃতিতে এখন বাবুই পাখির প্রজনন মৌসুম। বাসা তৈরিতে ব্যস্ত পুরুষ পাখিরা। তবে গ্রাম বাংলায় আগের মতো দেখা মেলে না এই শিল্পী পাখির। তাদের বিলুপ্তি ঠেকাতে বেশি বেশি তাল এবং খেজুর গাছ রোপণের পরামর্শ পরিবেশবাদীদের। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতায় চড়ুই বাবুইয়ের সেই মিষ্টি বিতর্ক মনে করিয়ে দেয় বাবুই পাখির বুনন দক্ষতার কথা। একসময় গ্রাম বাংলার পথে ঘাটে গাছের দিকে তাকালেই ছোট্ট এই তাঁতি পাখির বাসার দেখা মিলত। নিপুণ কারুকার্যে তৈরি তাদের কুঁড়ে ঘর, সরু সুচালো ঠোঁটে বয়ে আনা খড়কুটো, তাতেই নিখুঁত বুনটে ঝুড়ির আকৃতি। ঝুলন্ত এই বাসার প্রবেশপথ বেশ আঁকাবাঁকা। বাবুইয়ের বাসাগুলো যেমন দৃষ্টিনন্দন তেমন মজবুত, প্রচণ্ড বাতাসেও উড়ে যায় না। বাসায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থার পাশাপাশি থাকে একাধিক কুঠুরি। রাতের আধারে ছানাদের সুরক্ষায় থাকে কাদামাটিতে আটকানো জোনাকি পোকা। তবে প্রকৃতিতে ধীরে ধীরে এই শিল্পী পাখির সংখ্যা কমছে। বাবুই পাখি ছোট হলেও তার বুদ্ধি অনেক বড়। সে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বাসা তৈরি করে। কালের বিবর্তনে তাল গাছ, খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে, এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেক বাবুই পাখি ছিল, তাল গাছ ছিল, নারকেল গাছ, খেজুর গাছে অনেক বাসা ছিল। এখন কোনো বাবুই পাখির বাসা কম হয়, দেখি না। আমাদের আগামী প্রজন্ম হয়তো এগুলো এরা চিনবেই না, জানবেই না যে এগুলো কি ছিল, কোথায় ছিল। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পাখি শিকার, বনজার, কীটনাশকের ব্যবহার আর বৈরী আবহাওয়া সহ নানা কারণে বহু পশু পাখি, কীটপতঙ্গ এখন বিলুপ্তির পথে। টাগি এবং বাংলা যে বাবুই পাখিটা, এটা অনেকটা বিলুপ্তির পথে। তো দেশি বাবুই পাখি যেটা, সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছ, এগুলি সাধারণত বাসা বাঁধে। তবে যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে। পাখি বাঁচাতে পথের ধারে কিংবা জমির মাঝে বেশি করে তালগাছ রোপণের পরামর্শ পরিবেশবাদীদের। এতে বজ্রপাত থেকেও নিরাপত্তা পাবে সাধারণ মানুষ, প্রকৃতি ফিরে পাবে হারানো জৌলুস। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।